প্রত্যুষে বিছানায় বসেই পাজামার দড়িটাকে আরেকটু শক্ত করে বাঁধি। এই ঘর ছেড়ে অন্ধকার ও ঘরে যাই। কোণঠাকে ছাপিয়ে যাওয়ার জন্যই অতি বিনয়ের স্বরে বাবার কাছে এই বক্তব্য পেশ করি যে আরো একটা দিন এসেছে। একটা শীর্ণ হাত একটা অতি প্রাচীন টাকার থলি নির্দেশ করে। বেলা আরো বাড়লে শুরু করি সাফল্যের জন্য আঁচড় কাটাকাটি। নিজেকে বোঝানোর প্রাণপণ চেষ্টা করি যে ৩৬টা মুহূর্ত বড় কম সময় নয়। তখনই আমার সামনের প্রশ্নগুলোর সঙ্গে আমার হৃদস্পন্দনের একটা মজার দড়ি টানাটানি চলে। বাড়ি ছাড়ার আওয়াজ পেলে আমার মা রান্না খুপড়ি থেকে নিরুৎসুক ভাবহীন গলায় কোনো সংসারী ফরমাইশ দেন আমাকে। আমি কুসুমের চায়ের দোকানের দিকে পা বাড়াই। দোকানে তখন আমার গ্রামেরই বহু লোক থাকে। আমি খুব গম্ভীর মুখে সংবাদপত্র পাঠ করি এবং কোনো এক অছিলায় আগামী মাসে মোটা টাকা পাওয়ার গল্প ফাঁদি। কুসুম আজকাল আর দেরি করে না, ময়লা কাপে কুৎসিত চা দিয়ে যায়। প্রায় দু একজন বন্ধু আসে, অনেকটা সময়ের বোঝা নামাতে পারি। রাত বেশি হলে বাড়ি আসি। ঘন রাতের থমথমে অন্ধকারে শুয়ে শুয়ে আমার ঘুম আসে না। ঘরের কোনো আসবাবের গভীর থেকে ঘুন পোকা ডাকে। আমার সমস্ত শরীর শিরশির করে ওঠে। আমি তখন অনেক কথা ভাববার চেষ্টা করি, অথচ নাছর ঘুন পোকা মহা আনন্দে ডাকে ক্রিচ। কোনো রাতে জানালায় গোল হয়ে চাঁদ ওঠে, ঠিক অমিতার কপালের বড় টিপের মতো। নির্দিষ্ট সময়ান্তে ঘুন পোকা আবার ডাকে। আমার শ্রবণ আমাকে বিদ্রুপ করে। তুমি কি ঘুন পোকার আওয়াজ শোনার জন্যই সারা রাত জেগে থাকো? আমি তারস্বরে বলি, বিশ্বাস করো, ওই নরকের কীটটা একদিন মরে যাবে। প্রত্যুষে বিছানায় বসেই পাজামার দড়িটাকে আরেকটু শক্ত করে বাঁধি। মাথাটা বেশ ভারী ভারী লাগে। একটু জ্বর হলো কি? মনে মনে বলি, বুঝুর কি ছাড়ো বাছাধন, ৩৬ মুহূর্তের হিসেবটা আজ পাকা করতে হবে। আরো একটা দিন শুরু হয়।